আসসালামু আলাইকুম। আমার কিছু বন্ধু আছে, তারা মূলত রাজনীতি করে না। মানে রাজনৈতিক সংস্পর্শে নেই। কিন্তু আপনার দেশের প্রতি যে ভালোবাসা সেটা তাদের আছে খুব বেশি, অনেক। আমার থেকেও অনেক বেশি। একটা সমাজতন্ত্র দ্বারায় একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়। যে তাদের কথা বলতেই হবে। ৮ থেকে ২০২৪ পর্যন্ত আ বঙ্গবন্ধু পরিবারের মানে শেখ পরিবারের শাসন ব্যবস্থা কেমন ছিল আমার নিজ চোখে ৫২ এবং ৭১ বাদ দিয়ে এই টপিকসে কথা বলতে আমি কেন পারি না। অটোমেটিক্যালি আমার ভিতরে ৫২ এবং ৭১ চলে আসে। মানে ৭১ আর ৫২ চেতনা আমার ভিতর জাগে। কারণ আমি যে কথাটা এখন বলতেছি আমার এই ভিতর থেকে বের হইতেছে। তো এটা আমার কেউ শিখাই দিচ্ছে না। এটা অটোমেটিক্যালি আমার ভিতর থেকে বের হয়ে যাইতেছে। অটোমেটিক্যালি আমার ঠোঁট দিয়ে বের হয়ে যেতেছে। আমি নিজেও জানি না কিভাবে বের হইতেছে। কোন শব্দটার পরে আমি কোন শব্দটা বলবো। যে আন্দোলনটা হয়েছিল ৫২ সালে সেটা কিন্তু ভাষা আন্দোলন ছিল। তো ভাষা আন্দোলন কেন হয়েছিল? অবশ্যই ভাষার জন্য। সেটা কি? উর্দু এবং বাংলা। পশ্চিম পাকিস্তান তাদের আর পূর্ব পাকিস্তান আমাদের। তো মূল যে কথাটা, তো তাদের ভাষা ছিল উর্দু। আর আমরা কথা বলতাম বাংলায়। তো তো সেই ক্ষেত্রে ভাষা একটা কিন্তু মূল বিষয় থাকে। তো এই ভাষা নিয়েই আপনার আমাদের কিন্তু ১ম যে বিবাদটা তৈরি হয় সেটা কিন্তু এই ভাষা নিয়েই তৈরি হয়। আর এই কারণ এটাই মাতৃভাষা। নামটা মাতৃ শুধু আসে নাই। মাতৃ সমতুল্য মা। তো এই নামটা শুধু আসে নাই। তো ১৯৫২ ছাড়া আমি কথা বলতে পারবো না। অটোমেটিক্যালি বলতে চাইছিলাম না, চলে আসছে জেনেটিক্যালি। মাথায় রেখেন। মূলত আমি ৩টা টপিকস নিয়ে কথা বলব। এই শাসন ব্যবস্থার মানে শেখ পরিবারের শাসন ব্যবস্থা কানেক্টেড। আমি ১৫ বছরের কথাটা বলবো। শাসন ব্যবস্থার কথাটা বলবো ৩টা টপিকসে। ১৫, ৯ থেকে ২৩ ধরলে ১৫। তো এই ৩টা টপিকসের প্রথম টপিকস দুর্নীতি। দুর্নীতি চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা একটু এইটা দেখে আসি। देने आया हूँ मैडम, मैं बदलना चाहता हूँ। इस नाइंसाफी की दुनिया में मुझे इंसाफ सिर्फ आप ही दिला सकती हैं, इसलिए आपके पास आया हूँ। लाइमस्टोन कॉर्पोरेशन के नाम पर केजीएफ में इलीगल माइनिंग कर रहा हूँ। एक ट्रस्ट के नाम पर मैं मनी लॉन्ड्रिंग कर रहा हूँ। उसके बारे में सारी डिटेल्स इसमें है। आप इसे रखकर मुझे अरेस्ट करवा दीजिए मैडम। मैडम, वो कंप्लेन मत लीजिए मैडम। क्यों? मैडम समझने की कोशिश कीजिए मैडम, वो कंप्लेंट मत लीजिए आप। उस फंड से तुम्हें भी पैसा जाता है क्या? उस फंड से उन्हें भी जाता है, मुझे भी आता है, साथ में हमारी पार्टी के 200 मेंबर्स को भी जाता है मैडम। I said you know मैडम, ना इंसाफ दुनिया आपको अच्छा करने नहीं देगी, मुझे अच्छा बनने नहीं देगी। मुझ जैसे को देख के लगता होगा ना कि गन खोपड़ी पे लगाकर बुलेट उतार दे भेजे में, लेकिन नहीं होगा। बताइए क्यों? रूल्स, रेगुलेशंस, इलेक्शंस, जनता, डेमोग्राफी, जाने दीजिए, मैं ही कंप्लेंट वापस ले लेता हूँ। मैडम, हमारी तरफ के एक बुजुर्ग हैं, मास्टर है बेचारे, उन्हें वो क्या होता है, यूनियन मिनिस्टर। लिख लीजिए, मैडम को याद दिला देना, इतना कर दीजिए मैडम। বাস্তব চিত্রের সাথে মিলান, তাহলে দেখেন যে আপনি দুর্নীতি হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, ডেভেলপের ক্ষেত্রেই হোক, তারপরে হচ্ছে যে তার ওই রাজনৈতিক যে সাংগঠনিক দল যেটা বলি আমরা, সেটাই হোক, প্রধানদেরই কিন্তু দোষ হয়। এই ১৭ বছরের ৮ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগের যে ৪টি নির্বাচনে বিজয়ী হওয়া, এই নির্বাচনের প্রথম নির্বাচনটি ২০০৮ সালের নির্বাচনের পরবর্তীতে বাকি যে ৩টা নির্বাচন অনুষ্ঠিত হয়, এই 3টা নির্বাচন আপনার প্রশ্নবদ্ধ। 4টি নির্বাচনের প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৮-এর ২৯শে ডিসেম্বর। মন্ত্রিসভা গঠন করা হয়। তো এই মন্ত্রিসভা পার্লামেন্টের যে সদস্যরা থাকে তারা শপথ গ্রহণ করেন ২০০৯ সালের ৬ জানুয়ারি। এই সময়টির পর থেকে দলটি
15 বছর 7 মাসের মতো এরকম ক্ষমতায় ছিল। 3টা নির্বাচন প্রশ্নবদ্ধ। তো এটা 3টা নির্বাচনই প্রশ্নবদ্ধর প্রথম পয়েন্টই আপনার নির্দলীয় সরকার ব্যবস্থা বা মত চাপিয়ে দেওয়া, তারপরে হচ্ছে দমন, এরপরে আপনার সংবিধানকে অনেকটা পরিবর্তনের অভিযোগ, তারপরে দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন। সরকারি দলের অধীনে নির্বাচন নয়, বিভিন্ন বড় বড় যে শিল্পগুলো বা এইগুলো এদের আপনার কর ফাঁকি, তারপরে দেশে অবৈধ জায়গায় অনেক কিছু বড় বড় স্থাপনা ওঠানো বা অন্য জমি দখল, এরকম নানা ইস্যু, নানা অভিযোগ A to Z বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় এখানেও দুর্নীতির এই দীর্ঘ সময় 17 বছরের যে নিবারণ পীড়ন, তারপরে হচ্ছে দুর্নীতি, বড় বড় প্রজেক্টের, বড় বড় বিগ প্রজেক্টের যেগুলো দুর্নীতি হয়েছে, তারপরে হচ্ছে আপনার এই আওয়ামী লীগের যে দীর্ঘ সময় ধরে আপনার এই যে নির্যাতন, পীড়ন, যা ইত্যাদি ইত্যাদি, তো দুর্নীতি যা যা বললাম, এইগুলো অন্য কোনো সরকারের সময় সদৃশ্যমান বা চিত্রমান কি না। যদি আপনার বিভিন্ন সেক্টরে দেখলেও বুঝি কিন্তু যে এখানে এভাবে দুর্নীতি হইতেছে, এভাবে এটা হইতেছে। এখানে আওয়ামী লীগ সরকারের যে টোটাল শাসন ব্যবস্থা 15 বছরের, এর সাথে অন্য দলের সদৃশ্যমান আছে না কিন্তু দুর্নীতির ক্ষেত্রে। দুর্নীতির কেউ মুখে বলে, কেউ মনে রাখে, এরকম টাইপের, কিন্তু সবাই জানে। দ্বিতীয় নাম্বার টপিকে যাওয়া যায়। আওয়ামী লীগের 15 বছরের, মানে বাংলাদেশ আওয়ামী লীগের 15 বছরের সাংগঠনিক কার্যধারা। হাইব্রিড টাইপের নেতা যারা আপনার মূলত হইতেছে কি যে আপনার হুটহাট নেতা যারা ছিল, রাস্তার বা রাজপথের নেতা না, মানে তাগিদের মূল্যায়ন করা হয়নি। আওয়ামী লীগ করা হয়েছে, আবার এরই ভিতরে অনেক নেতারাও আওয়ামী লীগের অনুষ্ঠ হয়েছে। তো নীতিবিষ্ট হওয়ার কারণটা এরকম টাইপের হয়েছে যে তারা আপনার এমনকি নিজের দলের যে নৌকা প্রতীক, এই প্রতীকটাও টাকার মাধ্যমে বিক্রি করছে। উচ্চ আকাঙ্ক্ষার ফলেই নীতিভ্রষ্ট হয়ে যাওয়া। তো আপনার এরকম আরও পয়েন্টে ভুল, এর ভিতরে টাকার বিনিময়ে নেতা বানাইতেছেন, এরকম নজিরও বাংলাদেশে প্রচুর আছে। 3 নাম্বার টপিকটা আপনার উন্নয়ন। ঘটে যাওয়া যত উন্নয়ন কেমন হয়েছে এটা আমরা যার স্ব জায়গা থেকেই কিন্তু দেখলে বা চিন্তা করলেই বুঝতে পারি যে অন্ততপক্ষে যারা উন্নয়ন অর্থটা বোঝে, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে যে হয়েছে কিছু একটা, বাংলাদেশ অবশ্যই হয়েছে। এর কিছু ছোট ছোট কিছু মেগা প্রজেক্ট যেগুলা উচ্ছ্বাসের আলোচনায় যেগুলো ছিল, টানেল একটা মেগা প্রজেক্ট। তো এটা একদম এটা যে মূল লক্ষ্য, এটা যদি সেই লক্ষ্যে আপনার অগ্রসর হয়, তাহলে এটা কি পরিমাণ আপনার আমাদের বাংলাদেশের সর্বক্ষেত্রে, মানে আপনার জিডিপির উপরেই আপনি ধরেন কি পরিমাণ প্রভাব ফেলতে পারে, তা আপনি একটু ভাবলেই বুঝবেন। বিদ্যুৎ শতভাগ, বিদ্যুৎ যে অবস্থা ছিল একটা সময় আপনার সবখানেই এরকম একটা শতভাগ নিশ্চিতকরণ করা হয়েছে। শিল্প কলকারখানা করতে গেলে আগে মানুষ শুধু ওই মূল যে সিটি এর আশেপাশে খুঁজত শিল্প কলকারখানা করার জন্য। তো এখন এই বিদ্যুৎ ব্যবস্থাটা একদম তৃণমূল পর্যন্ত ম্যাক্সিমাম বাড়িতেই টুকটাক যে শিল্পতন্ত্রটা থাকে, শিল্পতত্ত্বের বিকাশ ঘটেছে। দেখেন ডেভেলপ কিন্তু ম্যাক্সিমাম সেটা ওই মেন সিটি বাদ দিয়ে এমনি গ্রাম অঞ্চলে থেকেও করতেছে অনেকেই। মেট্রো রেল কিঞ্চিত পরিমাণে হলেও আপনার জ্যাম নিষ্কাশনের জন্যই কিন্তু করা। আপনি জ্যামে বেঁধে গেছেন, মেট্রো রেলের দোষ, কারণ প্রশ্নবদ্ধ করা যায়, আর প্রশ্নবদ্ধ করতে পারলে নিজের নিয়ে একটা অন্যরকম মনে হয়। কিন্তু পদ্মা সেতু তখনও হয়নি। আমার নিজের বাবা সে অসুস্থ ছিল খুব, তখন আমি নিয়ে ঢাকার দিকে যাব ফরিদপুর থেকে। তো তখন আমার অবশ্যই ফেরি পার হয়ে যেতে হবে। স্বাভাবিক, আমরা দক্ষিণ অঞ্চলে যাদের আমাদের বাসা বাড়ি, আমরা মূলত ঈদের ছুটিতে আসি আর এমনি সময় আসি, আর যে সময় আসি বা থাকি, আমরা কিন্তু একটু ভুক্তভোগী সবাই, কম বেশি সবারই একটা স্মৃতি আছে এর সাথে। সেটা পদ্মা সেতু হলো, আমি এটার উপর দিয়ে যতবার গেছি আর আসছি, তাতে আমার কাছে এই ফিলটাই আসে যে যদি এটা তখন হইতো, আমার মনে হয় যে আমি 1.5 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা 30-35-40 মিনিটে পৌঁছে যেতাম, বা
11:30 পৌঁছায় দিতাম। তো রাত তো জ্যাম এমনি থাকে না, 12টা 1টার দিকে জ্যাম থাকে না, এমনি পৌঁছে যেতাম। তো একটা দৃষ্টান্ত জিনিস হয়েছে, অন্ততপক্ষে এখন মানুষের একটা খুব উপকার হইতেছে, এই ফিলটাই দেয়। আর এই জন্য আমার নিজের অজান্তেই তার প্রতি অটোমেটিকলি দোয়াও চলে যায়। এটা আমার ঠেকানোর কোনো অপশন নাই, বা আপনিও পারবেন না, কেউ পারবেন না। অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নই মূলত একটা দেশের উন্নয়নের সবচাইতে মূল একটা ধারা। কারণ এর ধারাবাহিকতায় অনেক শ্রেণী বিন্যাস হয়ে অনেক উন্নয়ন আরও সদৃশ্য হয়। তো অবকাঠামোগত যে উন্নয়নটা, এটার ফলেই একটা দেশের ডেভেলপ হয় বা একটা দেশের মানুষের ডেভেলপ হয়। আপনার কোনো সরকারি কোনো লোকরে পকেটে টাকা দিয়ে যাবে না ডেভেলপ করার জন্য, যে তুমি ডেভেলপ হও, এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে সরকার ডেভেলপটা করে কোথায়? সরকার ডেভেলপ করে মূলত এইগুলায়। তো তার বাবা কিন্তু ক্ষমতায় ছিল, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে হচ্ছে টোটাল জিনিসটাই, তার জীবনটাই ক্ষমতার যাইতে, ক্ষমতা আসতে, তারপর হচ্ছে ক্ষমতার বাইরে, ক্ষমতার ভিতরে, আবার কখনো দেশের বাইরে, আবার কখনো দেশের ভিতরে, আবার কখনো ওই 21 বছর ধরে চেষ্টা করা দলরে সুসংগঠিত করা, এইভাবেই গেছে। আর একটা জিনিস এখানে একটু কি লক্ষ্য করেন, যেহেতু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে লোকটার আপনার সুনাম থাকে, মানে খুব ভালো সুনাম, প্লাস হচ্ছে যে সবাই খুব বেশি ভালোবাসে, যে না ঠিক আছে, মানে খুশি হয়, এরকম কিছু একটা হয়, যেই হোক না কেন, সে কিন্তু আমার মনে হয় না যে নিজে কখনো, মূলত আমার এই কথাটা বলা, এই জন্ম মৃত্যু নিয়ে কথাটা বলা এই কারণেই যে আপনি আপনার নিজের পরিবারের দিকেই তাকিয়ে দেখেন, সেখানেও কিন্তু একজন বঙ্গবন্ধুর ভালোবাসার লোক আছে, সে প্রকাশ্যে হোক আর গোপনে হোক আর মনে হোক আর যেভাবেই হোক আছে। তো কারণে না বলা হোক, যে কোনো খারাপ লাগার কারণ থেকে তার এরকম করা হোক, যে কারণে করা হোক, কিন্তু তারপরেও মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা আছে। হয়তো পথ হয়ে গেছে, বয়সের একটা লম্বা পথ অতিক্রম করছে, তো এখন সে কোনোভাবেই চাবে না যে এমন কোনো কিছু সে করুক দেশের, যে তাতে তার নামটা সারা জীবন খারাপ ভাবে বা খারাপ এসে যাক। তো তার মাথায় এটা থাকবে, বা তার কিন্তু এটাই চিন্তা। আমরা কিন্তু সবাই অবগত, লাস্টের যে 20 থেকে বা এই 24 পর্যন্ত আপনি দেখেন, এই সব কিছু যত আপনি যে বকা দিচ্ছেন, ট্রোল করতেছেন, যা করেন না কেন, এর সাথে সাথে একটা সদৃশ্যমান উন্নয়ন কিন্তু, যা গতি মানে অসীমাহীন, এই বাংলাদেশের টোটাল বয়সে অসীমাহীন।